এর মধ্যে ওই মেহমানের মতো করে সেজে মেন রাস্তা দিয়ে আইসা রানারে ঘিরে ধরে মাথায় গুলি করে চলে যায়। পিচ্চি হান্নানের নাম পিচ্চি কেন? সে কি ছোট ছিল, মানে হাইটে ছোট ছিল? পিচ্চি হান্নান 7 স্টার বা 5 স্টারে ঢুকতে চাইলেও তাকে অনেকে নিতে চাইতো না, খেলায় নিত না। 5 স্টার 7 স্টার তারা নিজেদেরকে ওই সময় খুব অভিজাত গ্রুপ হিসেবে মনে করত। এই বিরোধের জের ধরে 93-94 সালের দিকে একাধিকবার গুরুতর আহত হয়। একবার তাকে সারা শরীর স্টেপ করা হলো। র্যাবের এই 40 জন সদস্যকে টেক্কা দিয়ে তারা র্যাবের উপরে পাল্টা গুলি চালায়, র্যাবও পাল্টা গুলি চালায়। এই অবস্থায় পিচ্চি হান্নান সহ 3 জন গুলিবিদ্ধ হয়। শাহিন ভাই, 90-এর দশকের ঢাকার সবচেয়ে নামকরা যে কয়েকজন গ্যাংস্টার ছিল তাদের মধ্যে পিচ্চি হান্নান একজন। তো পিচ্চি হান্নান সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে র্যাবের প্রথম ক্রসফায়ার, এটা কি সত্যি? র্যাবের প্রথম ক্রসফায়ার হিসেবে মানে সে তো আহত অবস্থায় গ্রেপ্তার হলো, কয়েকদিন র্যাব কাস্টডিতে ছিল, সেখানে জিজ্ঞাসাবাদ হলো কোথায় তার অস্ত্র আছে, কোথায় তার লোকবল আছে। এরকম একটা কথা র্যাব আমাদেরকে জানায় যে এরকম তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা অস্ত্র এবং তার যে সমস্ত উল্লেখযোগ্য ক্যাডার ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাকে আমরা নিয়ে গেলে সেখানে তার ক্যাডাররা র্যাবকে লক্ষ্য করে গুলি করে, র্যাব পাল্টা গুলি করে, তখন মাঝখানে পড়ে পিচ্চি হান্নান গুলিতেও মারা যায়। তো এই গ্রেফতারের গল্পটা, মানে গ্রেফতার হওয়ার আগে যে ঘটনাটা যেটা আপনি বলতেছিলেন যে র্যাবের সাথে গুলি বিনিময় হয় একটা জিনিস, এটা খুব ইন্টারেস্টিং। এটা নাকি অনেক মুভির মতো, আসলেই মুভির মতো ছিল? জি, এটা পুরাই মুভির মতো ছিল। কারণ পরবর্তীতে যদিও অনেক ঘটনা আমরা জানি যে র্যাব বিভিন্ন সময় বিভিন্ন গল্প করে বিভিন্ন ক্রসফায়ারের বর্ণনা করত, কিন্তু এই ক্ষেত্রে এটা সঠিক ছিল। 2004 সালে জুন মাসে জানে যে উত্তরার একটি বাড়িতে পিচ্চি হান্নান ও তার দলবল অস্ত্র এবং আরও অনেক কিছু নিয়ে ওইখানে অবস্থান করছে। আমরা যতটুকু জানতে পেরেছি র্যাবের 40 জন সদস্য ওই সময় পুরা বাড়িটা ঘিরে ফেলে। এক পর্যায়ে পিচ্চি হান্নান যখন বুঝতে পারে যে তাদেরকে ঘিরে ফেলছে এবং তাদেরকে আত্মসমর্পণের কথা বলতেছে, তখন ওখানে পিচ্চি হান্নানের খুব দক্ষ একটি বডিগার্ড বাহিনী ছিল। আচ্ছা, যেই বডিগার্ড বাহিনী যে পর্যন্ত ওই বডিগার্ডরা মারা না যাবে সেই পর্যন্ত তারা লড়াই করতে থাকবে, ওইখানে যারাই থাকুক। তো র্যাবের এই 40 জন সদস্যকে টেক্কা দিয়ে তারা র্যাবের উপরে পাল্টা গুলি চালায়, র্যাবও পাল্টা গুলি চালায়। এই অবস্থায় পিচ্চি হান্নান সহ 3 জন গুলিবিদ্ধ হয়। এই গুলিবিদ্ধ অবস্থায় তারা 2টা গাড়ি নিয়ে ওখান থেকে র্যাবের ঠিক ঘিরে ধরা অবস্থায় সেখানে গুলি করতে করতে পুরো এলাকা ফাঁকা করে চলে যায়। আসলেই একদম বলিউড ঢালিউড সিনেমার মতো গল্পটা। আচ্ছা, তার শুরুর গল্পটা বলেন। পিচ্চি হান্নান, এই যে পিচ্চি, পিচ্চি হান্নানের শুরুটা কিভাবে হলো? সে কোত্থেকে আসছে? তার নাম পিচ্চি হান্নান কেন হইল? পিচ্চি হান্নান সে আসলে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার একজন হাই স্কুলের ছাত্র ছিল। আমার যতটুকু মনে আছে সে ক্লাস 7 থেকে ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে সে ফেল করেছিল। তো কথা প্রসঙ্গে এইরকম যে তার ছোট ভাই নাম ছিল শফিক, সে কাউরান বাজার সুপার মার্কেটের মার্কেটের পাশে ফুটপাতে সে এবং তার বাবা 2 জনে চাউল বিক্রি করত। তো ওইখানে কিছু ক্যারাম বোর্ড ছিল, তো আমরা ওইখানে ক্যারাম বোর্ড খেলতাম। তো আমার যতটুকু মনে আছে 1984 সাল ডিসেম্বর মাসের শেষ দিয়ে, তো ক্লাস 6 থেকে 7-এ আমি উঠেছি। তখন পিচ্চি হান্নানের ছোট ভাই শফিক আমার সাথে ক্যারাম বোর্ড খেলতো। সে আমাকে বলল যে তার বড় ভাই পরীক্ষায় ফেল করছে আর তাদের আর্থিক অবস্থা এতই খারাপ
যে এখন আর পড়াশোনা করানো যাবে না, তাকে এখানে একটা কাজ দিব। তো এখন কিভাবে কাজ দিব সে একটু পরামর্শ করলো, যেহেতু আমরা কারওয়ান বাজারে আমাদের বাসা এবং কারওয়ান বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং আত্মীয় স্বজন এবং অনেক লোক আছে আমাদের, যেখানে তার ধারণা এবং তার বাবার ধারণা যে আমরা চাইলে কাজ দিতে পারি। তো ওইভাবে অনুরোধ করলো। তো কয়েকদিন পর ক্যারাম বোর্ড খেলছি, এর মধ্যে একটা ছেলে আসলো, একেবারে হ্যাংলা পাতলা, বয়স আনুমানিক 16 বা 17 হতে পারে। তো সামনে হাজির করলো, বলল যে এটা আমার বড় ভাই, তার নাম হচ্ছে আব্দুল হান্নান। আচ্ছা, আব্দুল হান্নান। তারপরে আমি বললাম যে ভাই ভালো আছেন? বললো হ্যাঁ ভালো আছি। তো আমার যে 3 বছরে বড় হবে আমার কাছে মনে হলো, তো আমি আপনি বলে সম্বোধন করলাম, যেহেতু তার ছোট ভাই আমার বন্ধু। তারপরে সে চুপচাপ থাকতো। আমরা যখন ওর বাবার যে চাউলের দোকানটা ক্যারাম বোর্ডের পিছনে, তো যখন ওই কাস্টমার কম থাকতো তখন ক্যারাম বোর্ড খেলতো। তো বেশিরভাগ সময় হান্নান দাঁড়ায় দেখতো। তো দু এক সময় বললাম যে আপনি খেলেন, অসুবিধা কি? তো সে একটু মানে চুপচাপ প্রকৃতির দেখলাম। আচ্ছা, তারপরে মাঝে মাঝে ওই 2-1টা হিট বা 2-1টা গেম আমার সাথে খেলতো, আবার 2-1জনের সাথে খেলতো। তো তারপরে কাজের ব্যাপারটা আসলো। এখন একটা ছোট দোকানে 3 জন দিয়ে তো আর ওইভাবে এক্সট্রা ওইভাবে আয় করা যায় না। অন্ততপক্ষে শফিক বা হান্নান 2 জনের একজনকে তো কাজ করতে হবে, তার বাবা আমাকে বলল। তা আমি বললাম যে আসলে আমরা ছোট মানুষ, আমাদের কথা তো কেউ শুনে না। যদি কারো কাছে বলতে হয় তো আমি বলে দিতে পারি যে এখানে কোনো দোকানের সেলসম্যান বা কোনো কারওয়ান বাজার কাঁচামালের আড়ত, এখানে যদি কোনো কয়েল বলতে যে মাল মেপে দেওয়া, তারপরে মাল বিক্রি করার জন্য লোক লাগে, এরকম হইলে আমার পরিচিত লোক আছে, বলে দিব। তো কারওয়ান বাজার প্রসঙ্গে আসি। আপনাদের বাসা ছিল কারওয়ান বাজারে? জি। এটা খুব ইন্টারেস্টিং। মানে কারওয়ান বাজারে বাসা, আমি মানে এরকম মনে হয় না কাউকে শুনছি যে কারওয়ান বাজারের ভিতরে বাসা। এবং তাহলে তো আপনি কারওয়ান বাজার একদম পুরাপুরি খুব একদম হিস্ট্রি জানেন, পুরা খুব ভালোভাবে আপনি জানেন এটা, যে 80-90 ওই সময়টা কারওয়ান বাজার কিরকম ছিল। এই কারওয়ান বাজার আমরা এখন যেভাবে দেখি যে মিডিয়া পাড়া বলে পরিচিত, আর তখনকার কারওয়ান বাজার, দুইটা ডিফারেন্সটা কি, কেমন ছিল সেই সময়ের কারওয়ান বাজার? আমরা অনেক স্বাধীনতার পর থেকেই কারওয়ান বাজারে আছি। তো বিশেষ করে আমার জ্ঞান 76 সাল থেকে। আমি তেজগাঁও রেলওয়ে কলোনির ভিতরে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্র আমি ওই সময়। তো আমরা ওই কারওয়ান বাজার থেকে হেঁটে স্কুলে যেতাম। তো কারওয়ান বাজারে বাসা থাকার কারণে সারাদিন ওই বাজার এলাকা প্রচুর লোকজনের ভিড়। তো সারাদিন ঘুরে বেড়াতাম, রাত্র 11টা-12টা পর্যন্তই ছিলাম, কারণ যত রাত কারওয়ান বাজার তত জাঁকজমক ছিল। কারণ কারওয়ান বাজার তরকারির আড়ত, মাছের আড়ত, এখনকার মতো আগেও অনেক জাঁকজমক ছিল। তখন নদী বিশেষ করে হাতির ঝিল এলাকা দিয়ে, রামপুরা দিয়ে এখানে শত শত বড় বড় কেরাই নৌকার বড় নৌকায় করে মাল আসতো। সেগুলো আবার নৌকায় মাল আসতো। তো সেগুলো আবার রেল লাইন দিয়ে মাথায় করে শত শত লেবার, তারা বর্তমানে যেখানে কাঁচামালের আড়ত আছে এখানেই আড়ত ছিল, এখানে মালগুলো নামতো। এখন যেরকম সমাগম রাতে হয় তার চেয়ে আরেকটু বেশি ছিল, কারণ তখন এত বিল্ডিং ছিল না, বেশিরভাগ প্লট ছিল ফাঁকা। আচ্ছা, এখানে প্রচুর আপনার লিগ্যাল ইলিগ্যাল অনেক কিছু ছিল। বিশেষ করে প্রচুর জুয়ার আসর ছিল এখানে। হ্যাঁ, এখানে একদম আপনার খোলা জায়গায় একদম এখানে প্রচুর কেউ বিশেষ করে আপনার ওই সাবান সেট করতো একটা ওয়াল কলতের মধ্যে রোডের উপর, সেখানে রিং দিয়ে ওই সাবানটা রিংয়ের মধ্যে পড়বে, সেই সাবান তার 10 পয়সা করে প্রতি রিংয়ের জন্য নিত। কোথাও আপনার ওই লুডো খেলার মতো ওই ছক্কার একটা করতো, তারপরে 1, 2, 3, 4, 5, 6 কেউ হয়তো 2-এ ধরতো, কেউ 5-এ ধরতো,
1 টাকা ধরলে ধরেন 4 টাকা পাওয়া যেত। এইরকম জুয়া। কেউ আসছিল আপনার ওই ঘড়ির কাঁটার মতো আঙুল দিয়ে ঘোরাতো, দেখা গেছে 2 হরিণ, 2 ঘর, 2 হাঁস, 2 মোরগ, এরকম নানা রকম মার্কা থাকতো। যেই ঘরে গিয়ে ওই কাঁটাটা পড়ে সেই ঘরে টাকা যা থাকবে তার 3 গুণ পাবে, আর অন্য ঘরের টাকাগুলো যে ঘর চাষে নিয়ে যাবে। তারপর প্রচুর মদের দোকান ছিল, বিভিন্ন জায়গায় মদ বিক্রি হইতো। এখানে দেদারসে ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা, এখানে পাইকারি মদের দোকানও ছিল, খুচরা মদের দোকান ছিল। এখানে লাইন ধরে আপনার বড় বড় গ্যালনি করে মদ নিয়ে যেত লোকজন। আবার অনেকে আছে যে এখানে বিভিন্ন ওই ছোটোখাটো হোটেল ছিল, ওই যে খাবার হোটেল, এখানে বসে বড় বড় রুই মাছের মাথা বা বিভিন্ন মাথা দিয়ে বুট টুট দিয়ে এগুলি দিয়ে ওই মদ ঢেলে খেত, আবার লগে একটু মাথা টাথা ভেঙে ঠেঙে খেত। তারপরে আবার এখানে কাজের অনেক সুযোগ ছিল। একদিকে ছিল বিশাল আপনার সিএসডি গুডাউন, খাদ্য গুডাউন। এখানে শত শত ট্রাক আসতো, ট্রাকে লেবাররা মাল উঠানামা করতো। তারপরে এখনকার মতো ট্রাক স্ট্যান্ড ছিল, সেই ট্রাক স্ট্যান্ডে প্রচুর লেবার ছিল, কাজ করতো। তো ওই সময়টা আবার সারা দেশে এখন যেমন মানুষের মোটামুটি একটু আর্থিক অবস্থা ভালো, কাজ আছে, ওই সময় আসলে ওইভাবে কাজ ছিল না। কেউ যদি ঢাকায় আসতো কোনো কাজ পেত না, তখন কারণ বাজার আসলে কিছু না কিছু একটা কাজ জোগাড় করা যেত। অনেকে আবার মনে করে যে নেশার সাথে জড়িত। তখন দেখা গেছে যে কিছু রেল লাইন এলাকায় কিছু গাজার বেচা কিনা হইতো। তারপরে বিশাল বস্তি ছিল, কারণ কারওয়ান বাজারকে টার্গেট করে সেই মালিবাগ থেকে শুরু করে নাখালপাড়া এলাকা পর্যন্ত রেল লাইনের 2 সাইডে প্রচুর বস্তি অনেক আগে থেকে ছিল। তো ম্যাসিভ। হ্যাঁ, এখানে হাজার হাজার লোক ছিল, ওই সময় লক্ষ লক্ষ টাকা লেনদেন ছিল। বিশেষ করে ওই সময় সিএসডি গুডাউনে প্রচুর সুড়ঙ্গ ছিল। যারা সিএসডি গুডাউনের সুড়ঙ্গতে ভিতরে ঢুকতো, আবার ওইখান থেকে গামছায় করে ব্যাগে করে চাউল, চিনি, ডাল এই মালগুলো নিয়ে এসে মানে এগুলো সব চুরি করতো, কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এরকম কিছু মাল পিচ্চি হান্নানের বাবা ভাই ওরাও কিছু কিনতো। আবার ফিরে আসি, জি। পিচ্চি হান্নানের নাম পিচ্চি কেন? সে কি ছোট ছিল, মানে হাইটে ছোট ছিল? না, সে হাইটে ছিল, আমার যতটুকু ধারণা সে 5 ফিট 5 থেকে 6 ইঞ্চি লম্বা ছিল। আচ্ছা, এটা তো অ্যাভারেজ হাইট আমাদের হ্যাঁ, দেশের জন্য। অ্যাভারেজ হাইট ছিল। কিন্তু যখন যতটুকু মনে আছে 2000 সালের দিকে, আমি 97 সালে রিপোর্টিংয়ে জয়েন করি। তো এই রিপোর্টিং করার সময় আমাদেরই কয়েকজন বন্ধু যারা বলতেছিল যে এখন 2 হান্নানের সন্ত্রাসের কারণে আসলে কোনটা কে কিভাবে আসলে শনাক্ত করা যায়, এটা নিয়ে চিন্তা করলো, যে জিজ্ঞেস করলো যে পিচ্চি হান্নানের বয়স কীরকম। তো ওই সময় পিচ্চি হান্নানের যে বয়স তার থেকে 10 থেকে 12 বছর বড় হচ্ছে লিয়াকত হান্নান 5 স্টারের একজন ওই সময় ক্যাডার ছিল, তার নাম ছিল আব্দুল হান্নান, এবং সে ওই সময় ছিল 5 স্টারের মেম্বার। আর পিচ্চি হান্নান ছিল সুডিন আসলামের অন্যতম সহযোগী। সে ঢাকার নতুন উঠতি সন্ত্রাসী। যেহেতু বয়সে তার চেয়ে সে 10 বছরের আনুমানিক বেশি বড়, তাই তার নামটা হলো পিচ্চি হান্নান। পিচ্চি মানে হচ্ছে ছোট ছোট ছোট। হান্নান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আপনি 5 স্টারের কথাটা যখন তুললেন, জি এই প্রসঙ্গে আসি একটু। 5 স্টার 7 স্টার জি। এটা কি? এই 2 গ্রুপ এরা কারা ছিল? এটা এদের মানে এরা কি রাইভাল ছিল, শত্রু ছিল একজন আরেকজনের, এক গ্রুপ জি। আরেকজনের? এটা হচ্ছে আপনার মগবাজার এলাকায় 2টা বড় সন্ত্রাসী গ্যাং গ্রুপ ছিল। একটা ছিল 7 স্টার গ্রুপ, একটা ছিল 5 স্টার গ্রুপ। তো মগবাজারে তারা থাকলেও তারা সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। তাদের ক্ষমতার দাপট ছিল মানে ওই সময়কার মধ্যে শীর্ষে। 5 স্টারের এবং 7 স্টার গ্রুপ তারা বড় বড় ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করা, অনেক বড় ধরনের চাঁদাবাজি করা, এবং বিশেষ করে বিদেশ থেকে গোল্ড স্মাগলিং করে যেগুলো আসতো এগুলো নিয়ন্ত্রণ করতো। সরাসরি তারা জড়িত ছিল এগুলোর সাথে।
তাই কোটি কোটি টাকার ওই সময়কার লেনদেন ছিল তাদের মধ্যে। এই ব্যবসার প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল 5 স্টার 7 স্টারে। এলাকার নিয়ন্ত্রণ, ব্যবসার প্রতিযোগিতা, ব্যবসায় টিকে থাকা, এইগুলোর জন্য তাদের অনেক বড় বাহিনী ছিল। এবং যারা শীর্ষ পদে ছিল 5 স্টারের শীর্ষ 5 জন ছিল, তাই 5 স্টার বলা হইতো। আর 7 স্টারের শীর্ষ 7 জন সন্ত্রাসী ছিল, যাদের নাম ডাক চতুর্দিকে ওই সময় ছড়িয়ে পড়ে, এই জন্য নাম ছিল 7 স্টার। এদের মধ্যে পিচ্চি হান্নান কোন গ্রুপের মেম্বার? পিচ্চি হান্নান কোনো গ্রুপের 5 স্টার 7 স্টারের এই দুই গ্রুপের কোনো গ্রুপই মেম্বার ছিল না। পিচ্চি হান্নান, আমি যতটুকু শুনেছি, পিচ্চি হান্নান 7 স্টার বা 5 স্টারে ঢুকতে চাইলেও তাকে অনেকে নিতে চাইতো না, খেলায় নিত না। হ্যাঁ, নিতে চাইতো না, কারণ 5 স্টার 7 স্টার তারা নিজেদেরকে ওই সময় খুব অভিজাত গ্রুপ হিসেবে মনে করতো, হাই ক্লাস, এলিট ক্লাস, এলিট ক্লাস মনে করতো। তাই তারা ওই হান্নানের যে উত্থান, সেই উত্থানটা তারা আসলে জানে, তা ওইভাবে মানে, কারণ তাকে স্টার করতে হবে, কারণ সে কারওয়ান বাজার সহ ঢাকা শহর এবং বাংলাদেশেও নিয়ন্ত্রণ করে ওই সময় 2000 সালের দিকে। হান্নানের শুরুটা কিভাবে হয়েছিল? যে সে চালের দোকান, তার বাবার চালের দোকান, কাজে ঢুকলো, সমস্ত কিছু করলো। তার তো শুরুটা হয়েছিল হচ্ছে ছোটখাটো ক্রাইম দিয়ে, পেটি ক্রাইম দিয়ে। তো চাল চুরি, বিভিন্ন জিনিসপত্র, এসব জিনিস থেকে সে হঠাৎ করে মানে পিচ্চি হান্নান হয়ে গেল কিভাবে, এত বড় গ্যাংস্টার হয়ে গেল কিভাবে? সে যখন 84 সালের ডিসেম্বরের শেষের দিকে আসলো, আসার পরে কিছুদিন তার বাবার সাথে, ভাইয়ের সাথেই চাউলের ব্যবসা করত, কিন্তু এতে তাদের আসলে সংসার চলতেছিল না। তারা 4 ভাই এবং 2 বা 3 জন বোন ছিল। বড় সংসার, আয়ের উৎস ছিল কারওয়ান বাজারের তার বাবার ওই চালের দোকান। তখন সে পৃথকভাবে একটা ব্যবসা করতে চাইলো, তো ব্যবসাও করতে পারলো না। তারপরে সে কিছুদিন, আমাদের এই কারওয়ান বাজারে পরিচিত একজনের নাম হচ্ছে কালাম, সে তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের একজন ট্রাক ড্রাইভার। সে কালাম ভাইয়ের গ্রামের বাড়ি নোয়াখালী। তাকে বলল যে একটা কাজের ব্যবস্থা করে দিতে, ওই আমরা ক্যারাম বোর্ড খেলতেছি ওর মধ্যেই। তো সে বলল যে আমার হেল্পার হবে নাকি? বলল হ্যাঁ হবে। পরে যে সিএসডি গুডাউনের যে চাউল লোড আনলোড হইতো, সেখানে তাকে দিয়ে ওই হেল্পারই কাজ করাতো। এইভাবে কিছুদিন করার পরে ওই কারওয়ান বাজারে একটা গার্মেন্টস ছিল, নাম হচ্ছে প্যারিস গার্মেন্টস। এখানে পিচ্চি হান্নানের যে বড় ওয়াইফ, সে 2 বিয়ে করছে, তার বড় ওয়াইফ সে গার্মেন্টস কর্মী ছিল। তখন সে ওই রেল লাইনের সামনে গিয়ে বসে থাকতো। তো আমরা মনে করতাম যে হয়তো এমনি রেলগাড়ি দেখে, তার হয়তো ভালো লাগে, এই জন্য বসে থাকে। পরে শুনলাম যে ঢাকায় আসার 7-8 মাসের মাথায় প্রেমে জড়ায় যায়। মাত্র তখন 17 বছর বয়স তার, এবং সে বিয়েও করে ফেলে ওই মেয়েকে। এই বিয়ে নিয়ে পিচ্চি হান্নানের পরিবার এবং তার শ্বশুরবাড়ির পরিবার, উভয় পরিবারের দ্বন্দ্ব। কারণ পিচ্চি হান্নানের আয় ছিল একেবারে কম, একদিন কাজ করলে 3 দিন কাজ থাকতো না। আর তার ওয়াইফ গার্মেন্টসে কাজ করতো। এই গার্মেন্টসের আয় দিয়েও বাসা ভাড়া নিয়ে চলা এটা সহজ ছিল না। পিচ্চি হান্নানের বাবার ডিমান্ড ছিল যে তোমাকে ঢাকায় আনছি, তুমি রুজি রোজগার করবা, পরিবারকে সহায়তা করবা, তুমি তা না করে তুমি পরিবারে বোঝা হয়ে গেছো। এই জন্য সে বাবা, ভাই, বোন তাদের কাছ থেকে দূরে সরে গেল। শ্বশুরবাড়ির লোকজনও এরকম বেকার ছেলে বা অর্ধ বেকার ছেলের, যে কিনা তার বউ পালতে পারবে না, বাসা বানাতে পারবে না, তাকে অবহেলা করতে লাগলো। পরে সারাদিন আমাদের সাথে ক্যারাম বোর্ড খেলতো বা এখানে দাঁড়ায় থেকে অনেক আফসোস করতো। তারপরে কি করবে, ওই পশ্চিম কারওয়ান বাজার ওই সময় একটা বেড়ার ঘর, ছোট ঘর, যেটা আমার যতটুকু মনে আছে 120 টাকা থেকে 130 টাকা ভাড়ায় সে উঠে। খুবই ছোট ঘর, ঘরে কোনো ফার্নিচার নেই, মানে একটা চৌকি ছাড়া কিছুই নেই। এর মধ্যে পরের বছরই 1-1.5 বছরের মধ্যে তার একটা মেয়ে হয় প্রথম। তারপরেই 86 সাল আসলো। 86 সালে কারওয়ান বাজারে প্রচুর জাতীয় তরুণ পার্টি, জাতীয় পার্টি মানে এরশাদের প্রচুর মানে রাজনৈতিক অফিস স্থাপন করা হইল। কারণ হচ্ছে কারওয়ান বাজারে প্রচুর খালি প্লট ছিল এবং প্রচুর রাস্তা। কারওয়ান বাজারের প্রত্যেকটা জায়গায়
প্রচুর রাস্তা আছে, এই রাস্তার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন সাইডে এই অফিসগুলো স্থাপন হলো। তখন এই অফিসগুলোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য তার লোকের দরকার হলো। তখন সত্যি কথা বলতে আমাকে অফার করলো যে জাতীয় তরুণ পার্টিতে আসো, তোমার বয়স কত? আমি বললাম যে আমার বয়স তখন 15 বা 15 মতো। বলল যে 60 টাকা প্রতিদিন নিয়ে যাবা, আইসা বসবা, 10-12 মিনিট গল্প গুজব করবা, 60 টাকা। আর যার বয়স 17+ সে নিয়ে যাবে 120 করে। ওই সময় হান্নান মানে তার জীবন সংগ্রামে পারিবারিক দিক থেকে অনেক চাপে থাকার পরে কারওয়ান বাজার সুপার মার্কেট, যেখানে আমরা ক্রামবোর্ড খেলি, এই মার্কেটে নাইট গার্ড হিসেবে কাজ পেয়েছে। যেদিন ডিউটি করবে সেদিন 50 টাকা করে দেওয়া হইতো। রাত্র 9টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি। মূল কাজ ছিল যে তখন কারওয়ান বাজারে কাঁচামাল এবং মাছের এখানে প্রচুর আপনার চুরি হইতো। কারণ এই যে মিরপুর 11 নম্বরে বিহারি ছেলে মেয়েরা আসতো, বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতো, ওই ব্লেড দিয়ে বস্তা কেটে মালামাল নিয়ে যেত, দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যায়। মানে এরকম চুরির প্রবণতাটা অনেক বেশি ছিল, চুরি পকেটমারি এগুলো অনেক বেশি ছিল। তো বিশেষ করে দোকান বন্ধের পরে রাতে এটা বেশি হয়। এই কারণেই কয়েকজন নাইট গার্ডের সাথে একজন পিচ্চি হান্নান নাইট গার্ড হিসেবে কাজ করলো। তখন সে যখন শুনলো 120, তখন সে বললো যে আমি এত কষ্ট করি, সারা রাত ঘুম সারা থাকি, তারপরে মাত্র 50 টাকা, আর এখানে অফিসে গিয়ে কথা বলবো 10-15 মিনিট থাকলে 120। তখন সে বললো যে এইটা আমার কাজ, আমি এই অন্য কোনো কাজ করব না। সে আমাকেও বললো যে আমরা দুজনে মিলেই ঢুকি। তা আমি বললাম যে আসলে আমি এটা করব না, কারণ আমি কোনো রাজনীতি আসলে ওইভাবেই না, পড়াশোনার সাথে আছে, আমি এর মধ্যে যাব না। তো অনেকেই ওই সময় মোটামুটি অনেক লোক, মানে বিশেষ করে লেবার শ্রেণীর ওই সময় আয় ছিল 50 টাকা থেকে 80 টাকা 90 টাকা, মানে আয়ের যে মানটা 86 সালের দিকে, তো সেই মানের চেয়ে বেশি পয়সা। এবং এখানে বোনাস আছে, আরও এক্সট্রা অনেক টাকা আছে, নানা রকম প্রলোভন ওইখানে আসতে লাগলো। তো জাতীয় তরুণ পার্টিতে সে ঢুকলো, এখন তাকে নিবে না, কারণ তারা এত লো লেভেল থেকে নিতে চাচ্ছে না। সেখানে যেমন একটু ক্লাস আছে এরকম লোকজন খুঁজতেছিল। তখন সে বললো তাহলে কীভাবে ঢুকতে হবে? বললো যে জিন্সের, সে পরতো লুঙ্গি পরতো, প্যান্ট ট্যান্ট ওইভাবে পরতো না। তো বললো এরকম ভালো প্যান্ট পরতে হবে, ভালো কেটস থাকতে হবে, ভালো শার্ট থাকতে হবে বা গেঞ্জি থাকতে হবে। তখন সে, আমার যতটুকু মনে আছে, যে এলিফ্যান্ট রোড থেকে সে ওই সময় থাই জিন্স 510 টাকা দাম একটা থাই জিন্স প্যান্ট ঋণ করে কিনে নিয়ে আসছে, আর একটা শার্ট ওই এলিফ্যান্ট রোড থেকে কিনছে, এবং একজোড়া কেটস কিনছে। সবই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে আনছে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পিচ্চি হান্নানের একটা আত্মীয় যে লেভেল, তার শতাধিকের উপরে আত্মীয় স্বজন কারওয়ান বাজার আগে থেকেই ছিল। পিচ্চি হান্নানের চাচা, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তারপরে দূরসম্পর্ক আত্মীয়, গ্রামের আত্মীয়, এই আত্মীয়, এইভাবে। এবং তাদের মধ্যে অনেকে ওই সময় কারওয়ান বাজারের মানে সন্ত্রাসের সাথে জড়িত ছিল। এর মধ্যে তার বেশ 3 জন চাচাতো ভাই খুব নাম করা ছিল, তাদের কথা মানুষ শুনতো, তাদেরকে ভয় পাইতো, এরকম ছিল। তো পিচ্চি হান্নান দেখলো যে আমার এত আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি কাজে লাগাবো। তখন সে শুধু একাই জাতীয় তরুণ পার্টিতে ঢুকেনি, তার চাচাতো ভাই বা অন্যান্য লোকজনকে ভালো পোস্টে পদ পাইয়ে দিয়ে তারপরে সে নিজ মেম্বার হিসেবে ঢুকে, এবং সবসময় খুব পরিপাটি, যেহেতু তাকে বাধা দিছিল প্রথম, তাই সে জিন্সের প্যান্ট, কেটস, শার্ট এবং পরিষ্কার থাকার চেষ্টা করত। তারপরে ধীরে ধীরে এখানে আপনার ওই বিভিন্ন ফুটপাতের দোকানে চাঁদাবাজি, তারপরে বিভিন্ন বিচার আচার হইতো, বিরোধের বিচার আচার করলে একদিক থেকে পয়সা পাওয়া যেত, যার পক্ষ নেওয়া হইতো সে কিছু টাকা পয়সা দিত। তো এইভাবে দেখলো যে এটা একটা ভালো আয়ের উৎস। তো এইভাবে তার অপরাধ জগতে তার এন্ট্রি হচ্ছে এইভাবে, পেটি ক্রাইম দিয়ে। তারপরে বড় ক্রাইমে গেল কেমনে?
বড় ক্রাইমে যাওয়ার আগে পেটি ক্রাইমের আরেকটু ঘটনা আছে। জাতীয় তরুণ পার্টিতে তার কাছে মনে হইল যে তার অবদান অনেক, মানে সে জাতীয় তরুণ পার্টির মিছিল টিছিল এইটা ওইটা নেতৃত্ব সে ভালোই পারতেছে, কিন্তু তার পদটা তো ছোট। সে শুধু সদস্য হয়ে থাকতে চাইল না, সে চাইল যে কোনো একটা ইউনিটের সেক্রেটারি বা সভাপতি এরকম একটা পদ তার পাওয়া উচিত। তো ওই সময় যারা সেক্রেটারি সভাপতি ছিল তাদের সাথে তার দ্বন্দ্ব হলো। ওই দ্বন্দ্বের জের ধরে এবং সে একটু আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন জায়গায় ফুটপাতে দোকান বসানো, এইটা ওইটা এগুলো করা শুরু করলো। এভাবে সে বিভিন্ন লোকের সাথে বিরোধে জড়ায় গেল। এই বিরোধের জের ধরে 93-94 সালের দিকে একাধিকবার গুরুতর আহত হয়। একবার তাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে সারা শরীর স্টেপ করা হইলো কারণ বাজার থেকে বেগুনবাড়ির দিকে। যেই গ্রুপ নিয়ে গেল সে বিশাল রাজনৈতিক বর্তমান একজন নেতা, তার লোকজন, তখন তার ওয়াইফ সেও একজন মহিলা হলো, মানে খুব ছিল। তার ছোট ভাই ছিল পরবর্তীতে আরেকজন আন্ডারওয়ার্ল্ড কালা জাহাঙ্গীরের ডানাত ছিল, তার নাম ছিল লাবু। তো পিচানানের এই সাইড থেকেও সে সাহস পেল। তারপরে ওই গুরুতর আহত হলো, হাসপাতালে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রায় 1 মাস। সেখানেও হাসপাতালে ঢুকেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ তৎকালীন তেজগাঁও থানার সভাপতি আক্তার হোসেন সহ আরও কয়েকজনের সাথে তার বিরোধ হয় ওই এলাকার সুপ্রিমেসি নিয়ে। তো ওই বিরোধের জের ধরে আবারও সে আহত হয়, আবারও গুরুতর আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এইভাবে সিএসডি গুডাউন ট্রাক স্ট্যান্ড এলাকায় অনেক বড় বড় ট্রাক ড্রাইভার এবং লেবারদের মধ্যে একটা সংগঠন ছিল। ওই সংগঠনের নেতারা অনেক মানে কারণ বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিল। তো ওদের সাথেও দ্বন্দ্ব জড়ায়, ওদের দ্বারাও আহত হয়। এইভাবে একের পর এক আহত হতে থাকে। এবং যখন জাতীয় তরুণ পার্টির আভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে পড়ে, এটা 94-95 সালের দিকে, তখন পশ্চিম কারওয়ান বাজারে যে তার বাসা ছিল, ততদিনে সে ঘরে ফ্রিজ, টিভি, একটু বড় বাসা নেওয়া হয়েছিল, একটু ডেভেলপ হচ্ছিল। তার পরিবারের মেয়ে তখন 2টা। এর মধ্যে তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করলো জাতীয় তরুণ পার্টির যারা একটু ভালো পদে ছিল তেজগাঁও ইউনিটের। তাকে বলে দিল যে সে এই এলাকায় তো থাকতে পারবে না, কারওয়ান বাজারও আসতে পারবে না। এবং এটা নিয়ে বিরোধ চরম আকার ধারণ করলো। এই 94 সাল থেকে পিচ্চি হান্নানও এর মধ্যে তার রাজনীতির সুবাদে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে তার সহযোগিতা করতেছিল। মোটামুটি একটা 20-30 জনের একটা দল গঠন করে ফেলছিল। পরেই ওরা বিভিন্ন জায়গা থেকে মিরপুরের শেওড়াপাড়া, কাঁঠালবাগান, গ্রিন রোড, বিভিন্ন এলাকা থেকে মাঝে মাঝে হঠাৎ করে আসতো। পশ্চিম কারওয়ান বাজার, রাজাবাজার, এই এলাকা কারওয়ান বাজার, এই এলাকার মধ্যে সমানে ককটেল বিস্ফোরণ হইতো এবং 20-25 মিনিট 2 গ্রুপে ককটেল বিস্ফোরণ হইতো, গুলি হইতো এবং অস্ত্র হাতে নিয়ে নিছে 93-94 সালের দিকে। এবং অনেক নিরীহ মানুষ ওই সময় মারা গেছে, অনেকে আহত হয়েছে রাস্তার মধ্যে। এবং ওই সময় 2 গ্রুপের মানে হামলা পাল্টা হামলা, এইভাবে আপনার মানে দিনের পর দিন চলতেছিল। কিন্তু এখন এত বড় দল চালাইতে গেলে, এত কিছু করতে গেলে টাকার প্রয়োজন। হান্নানে তো ওইভাবে অত টাকা ছিল না। তখন সে বিভিন্ন ব্যবসায়ীদেরকে অপহরণ করার সিস্টেম করলো। যাদের সাথে একটু বিরোধ আছে বা যারা একটু ভালো ব্যবসা করতেছে, বিরোধ ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে মারধর করে টাকা নিত। আর যারা একটু ভালো ব্যবসা করতেছিল তাদেরকে অনুরোধ করতো যে আপনাকে আনছি, এখন আত্মীয়স্বজনের খবর দিয়ে আমাদের কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন, তারপরে আপনি যান। যেমন আমার ভাড়াটিয়া দোকানের এক ভাড়াটিয়াকে 3 বার অপহরণ করা হয়েছে 2 বছরের মধ্যে। তারপরে সে
2 লাখ চাইতো, 1 লাখ চাইতো, কিন্তু 20,000 30,000 যার দিত ব্যবসায়ী হইলে ছেড়ে দিত, আর প্রতিপক্ষর ব্যবসায়ী হইলে টাকা একটু বেশি নিত, একটু মারধরও করতো। তো এইভাবে সে তার একটা মানে খারাপ একটা সাইড ছিল, সেটা হচ্ছে সে অপহরণটা শুরু করে পরিচিত ব্যবসায়ীদের মধ্যে, ভালো ব্যবসায়ীদের পরিচিত, যারা কেস মামলা করতে যাবে না, যেমন অনেকদিন একসাথে চলছে বা আপনার আছে, এদেরকে মানে গালাগালি করবে, অভিশাপ দিবে, কিন্তু মামলায় যাবে না, যেহেতু চীনে একসাথে উঠা বসা আছে, এরকম কিছু লোক ধরার করলো। একটা পর্যায়ে সে মোটামুটি কিছু ক্যাশ করে ফেলে। ক্যাশ করার পরে তার গ্রুপের লোকজন ধরা পড়লে তখন ওই সময় প্রচুর পুলিশ, এখন পুলিশের যে একটা বদনাম আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু ওই সময় প্রত্যেকটা কাজে পুলিশকে পয়সা দিতে হইতো। ওই সময় প্রচুর আপনার টাকা দরকার ছিল। ওই সময় টাকা থাকলেই কোনো মার্ডার না, কোনো কিছু না, কোর্ট পুলিশ সব নিয়ন্ত্রণ করা যেত। তো তখন এই সময়টার মধ্যে তার হাতে কতজন মানুষ মারা গেছে? ওই সময় তার হাতে কেউ মারা যায় নাই। আচ্ছা। ওই সময় আহত হয়েছে অনেক, যে গুলাগুলি হয়েছে, আহত হয়েছে, কিন্তু নিরপরাধ লোক যে মারা গেছে, এখন এই গ্রুপের হাতে মারা গেছেন, ওই গ্রুপের হাতে মারা গেছে, সেটা জানা জানে, কিন্তু সে হত্যার উদ্দেশ্যে হত্যা ওই সময় হয় নাই। তার মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াইলো জাতীয় তরুণ পার্টির তেজগাঁর যে ওই সময়কার প্রধান, তার নাম ছিল রানার সাথে ছিল, কিন্তু রানার এতই প্রভাব ছিল, রানার ছিল বয়সে 95 ছোট, সেও চাঁদপুরের লোক, এবং রানা খুব প্রভাবশালী হলো ঢাকার মধ্যে। তো এই রানা একসাথে একাধিক ব্যক্তির সাথে ফাইট করত, হান্নান গ্রুপের সাথে করত, সুইডেন আসলাম গ্রুপের সাথে করত, তারপরে রাজাবাজারের একজন রাজনৈতিক নেতা বর্তমানে, তার গ্রুপের সাথেও করত। মানে রানার অনেক অস্ত্র, অনেক লোকবল ছিল, কয়েক শতাধিক তার ক্যাডার বাহিনী ছিল, তার সাথে পারা খুব টাফ ছিল। তো সুইডেন আসলামও ওই সময় সুবিধা করতে পারতেছিল না রানার সাথে। সুইডেন আসলামের এলাকা হচ্ছে ইন্দিরা রোড এবং তেস্তুরি বাজার, এই এলাকাটার মধ্যে তার অনেক ক্যাডার ছিল। তার ক্যাডার একটু মানে দুর্ধর্ষ প্রকৃতিরই ছিল, কিন্তু তারপর রানা তাদের চেয়েও বেশি দুর্ধর্ষ ছিল, কারণ রানার ছিল মানে অনেক বড় ধরনের দল এবং সদস্য সংখ্যা অনেক বেশি। তারা বিভিন্ন সময় রাজাবাজার হয়ে ইন্দিরা রোড হয়ে গুলি টুলি বোমা টোমা মারতে মারতে পুরো আতঙ্ক ছড়াই দিত। পরে যেটা আমরা জানতে পারছি পরবর্তীতে 96 সালে পিচ্চি হান্নানকে সুইডেন আসলাম তার গ্রুপে নেয়। আচ্ছা। তারপরে যেটা অভিযোগ আছে যে সুইডেন আসলামের নামের উপরই সে কারণ বাজারে আরও চাঁদাবাজি বাড়ায় এবং আরও বেশি রেট ধার্য করে বিভিন্ন অপহরণ বা বিভিন্ন এই চাঁদায়। তো এর মধ্যে পিচ্চি হান্নানের হাতে তখনই অনেকে বলেছে সে এখন কোটিপতি, গাড়ি ঠাড়ি এসে পড়ছে, তারপরে কয়েক কোটি টাকা তার ক্যাপাসিটি হয়ে গেছে। তখন তার কাছে টাকার যে লোভ ওইটা আরও বেড়ে যায়, সদস্য সংখ্যা তার আরোই করতে হবে, কিন্তু মূল বাধা হয়ে যায় আপনার এই যে রানা। পরে রানার ছোট বোনের বিয়ে স্টার হোটেল, বর্তমানে যে কাজী নজরুল ইসলাম এভিনিউর যে তেস্তুরি বাজার স্টার হোটেলের যে ফাঁকা জায়গা, এখন যেটা গাড়ির শোরুম, এখানে প্যান্ডেল, এটা ফাঁকা জায়গা ছিল, প্যান্ডেল করে সেখানে আপনার বিয়ের অনুষ্ঠান চলতেছিল। তো বিয়ের অনুষ্ঠান চলার কারণে রানার যা ক্যাডার বাহিনী ছিল তারা আসলে মানে ওই বিয়ের মেহমানের মতো ছিল, ওই অস্ত্র বা ওরকম কিছু সাথে ছিল না। তো এর মধ্যে ওই মেহমানের মতো করে সেজে মেন রাস্তা দিয়ে আইসা রানারে ঘিরে ধরে মাথায় গুলি করে চলে যায়। ঘটনাস্থলে রানা মারা যায়। মারা যাওয়ার পরে যদিও এইটা পিচ্চি হান্নান রানাকে হত্যা করেছে, কিন্তু মামলায় তার নাম আসলে এইভাবে আসে না। কারণ হচ্ছে পরবর্তীতে রানার পরিবার এবং রানার অনেক ক্যাডার পিচ্চি হান্নানের দলে যোগ দেয়। তার কারণ হচ্ছে পিচ্চি হান্নান এর মধ্যেই তার নিয়ন্ত্রিত কিছু এলাকায় ফেন্সিডিলের ব্যবসা ওই সময় শুরু করে,
এবং ওইখান থেকে মোটামুটি একটা ভালো আয় হচ্ছিল, চাঁদাবাজিতে আয় হচ্ছিল, অপহরণে আয় হচ্ছিল। তো এই আয়গুলি তার মোটামুটি তার একটা ভালো ক্যাশ ক্যাপিটাল হওয়ার কারণে অনেক ক্যাডার ওইখানেই বেশি সুবিধা মনে করে। পরবর্তীতে এর মধ্যে তো সে আগেই সুডিন আসলামের গ্রুপে হয়েছিল, সুডিন আসলামের ফুল সাপোর্ট বেড়ে যায় এবং এই সমস্ত এলাকা রানার যে সাম্রাজ্য বলা হইতো ভেঙে তছনছ হয়ে যায়। তারপরে তার এলাকা একের পর এক বিস্তৃতি লাভ করে সে ঢাকার শহরে বিভিন্ন এলাকায়, পুরান ঢাকা, নতুন ঢাকা, ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ এবং জায়গায় জায়গায় ফেন্সিডিলের ব্যবসা শুরু করে। তার ওই সময় আমরা যতটুকু জানতে পেরেছি তার 50টার উপরে ফেন্সিডিল স্পট ছিল। প্রতিদিন 2 পিক আপ ফেন্সিডিল তার সেল ছিল এবং কোটি কোটি টাকা বিক্রি হতো। এবং তার এই ফেন্সিডিলের ব্যবসা এবং প্রতিপক্ষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা দমন করার জন্য তার অনেক লোকের প্রয়োজন হইল। তখন এই কারওয়ান বাজারে যারা ভাসমান লেবার, রিক্সা চালক, তারপরে বিভিন্ন শ্রেণীর ওই 99-2000 সালের দিকেই আমরা যতটুকু জানতে পেরেছি 1000 টাকা করে পার ডে হাজিরা দিয়ে প্রচুর লোক নিয়োগ দিয়েছে। কেউ বলে 1000, কেউ বলে 1500 তার এই লোক ছিল। এই লোকগুলোর কাজ ছিল বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে থাকা, কেউ মানে 5 থেকে 6টা ভাগে তারা কাজ করত। তারা বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করত, প্রতিপক্ষ লোকের অবস্থান করত। অস্ত্রধারী গ্রুপ ছিল, ফেন্সিডিল পাহারা দিয়ে আনার গ্রুপ ছিল, বিক্রির একটা গ্রুপ ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে রেড দিতে না পারে এর জন্য আগে থেকেই ইনফরমেশনের একটা গ্রুপ ছিল।